উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন একটু টেকনিক্যালি জানতে হবে। তোমাদের সঙ্গে রয়েছে সন্দীপ স্যার, তিনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, তার সঙ্গে তিনি নেট সেট কোয়ালিফাইড এবং তার সাবজেক্টে জিওগ্রাফি তিনি পিএইচডি করেছেন এবং তার অভিজ্ঞতা বলার বাইরে, মানে এতটাই অবাক করে প্রতি মুহূর্তে আমাকে। এবং তিনি কিন্তু মেডেলিস্ট একজন, সুতরাং তার কাছ থেকে তোমরা যেটা শুনতে চলেছো একেবারে বেদবাক্যের মতন, এগুলো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং তার সঙ্গে যেই স্যার মানে ইনফরমেশন বা অ্যাডভাইস গুলো তোমাদেরকে দেবে, তোমরা কিন্তু খুব মন দিয়ে পালন করার চেষ্টা করবে। সন্দীপ স্যারকে আমি ওয়েলকাম জানাই। উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা বেশ ম্যাচিওর, ওরা আপনার কথা খুব মন দিয়ে শুনবে। আর তোমরা প্রত্যেকেই স্যারের চ্যানেল কিন্তু ভিজিট করবে। স্যারের চ্যানেল লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে, ফার্স্ট কমেন্টে পিন করে দেব। এবং এই সাজেশনের পিডিএফটিও চাইলে স্যার তোমাদেরকে দিয়ে দেবে। তবে বারবার করে আমি আগের ক্লাস 10দেরকেও বলেছি, তোমাদেরকেও বলছি, স্যার প্রচন্ড ব্যস্ত থাকে, কলেজের পড়ানো থাকে, তারপরে নানা কাজে, লেখালেখির কাজে, বিভিন্ন কাজে স্যার ব্যস্ত থাকেন। তোমরা কিন্তু স্যারকে বিরক্ত করবে না যে স্যার কেন দিচ্ছেন না, স্যার ফোন করছি, এমনটা করবে না। স্যার ঠিক সময় করে তোমাদেরকে দিয়ে দেবে। স্যার ক্লাস 12দের ছেলে মেয়েদের জন্য আপনাকে ওয়েলকাম জানাই স্যার। আপনি আগেরবারও এসেছেন এবং আগামী দিনেও আপনাকে আমরা চাই, পাবো নিশ্চয়ই। স্যারের সঙ্গে একটা আলাদা হৃদ্যতা বা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। স্যার ওদের জন্য যদি বলেন যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আমি চলে যাচ্ছি, এবার আপনি ওদেরকে। প্রথমে ধন্যবাদ মিঠুন ভাইকে এমন একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, সময় নষ্ট না করে একেবারে প্রথমেই 2025 সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও। সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, এই প্রশ্নটা কিন্তু এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আরেকটি প্রশ্ন বলছি, প্রবাল প্রাচীরের উৎপত্তি। 3 ধরনের প্রবাল প্রাচীর আছে, সেই প্রবাল প্রাচীরগুলো কিভাবে উৎপত্তি লাভ করে সেইগুলো কিন্তু তোমরা একটু পড়বে, বড় প্রশ্নের জন্য এগুলো গুরুত্বপূর্ণ আছে এই চ্যাপ্টার থেকে। এছাড়া তোমরা আবহবিকার কাকে বলে বা ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি, এগুলো দেখবে। এবং আরেকটা জিনিস বলি তোমাদের, সিঙ্কহোল, ডোলাইন, পলজি বা চুনাপাথরের গুহা কিভাবে সৃষ্টি হয়, এগুলো 2 মার্কের বা 3 মার্কের ছোট করে তোমরা কিন্তু দেখে যাবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপরে আমি ক্ষয়চক্র চ্যাপ্টারে চলে যাচ্ছি, দ্বিতীয় চ্যাপ্টারে। ক্ষয়চক্র চ্যাপ্টারে যে প্রশ্নটা এবার খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমার ধারণা, সেটা হচ্ছে নদীর পুনর্জীবন লাভ বা ভূমিরূপের পুনর্জীবন লাভ। অর্থাৎ নদীর পুনর্জীবন লাভ বা ভূমিরূপের পুনর্জীবন লাভের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, এগুলো তোমরা পড়বে বড় প্রশ্নের জন্য। এবং এই ভূমিরূপের পুনর্জীবন লাভের প্রক্রিয়াটা কি, 3 রকম ভাবে পুনর্জীবন লাভ হয়, সেটাও তোমরা কিন্তু দেখে যাবে। এখান থেকে একটাই বড় প্রশ্ন আমি রাখছি। এছাড়া তোমরা শর্ট কোশ্চেন হিসাবে মোনাডনক, পেডিপ্লেন, পেনিপ্লেন, এগুলো তোমরা দেখে যেতে পারো, এগুলো আমি বলে দিলাম। এরপরে আমি জল নির্গম প্রণালীতে চলে আসছি। জল নির্গম প্রণালীতে তোমাদের বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী চিত্রসহ আলোচনা করতে বলেছে। ধরো বৃক্ষরূপী, জাফরুপী, আয়তকার, সমান্তরাল, এরকম কয়েকটা পড়ে গেলে। কেন্দ্রমুখী, কেন্দ্র বহির্মুখী জল নির্গম প্রণালীর পার্থক্যটা পড়ে গেলে। অনুগামী নদী, অসংগত নদী কি, 2-1টা এগুলো দেখে যাবে, ঠিক আছে। এবং জল নির্গম প্রণালীর সাথে নিচস্থ যে ভূতাত্ত্বিক গঠন বা শিলার কি সম্পর্ক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মৃত্তিকা থেকে যে প্রশ্নটা আমি গুরুত্বপূর্ণভাবে বলছি, সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী সক্রিয় উপাদান এবং নিষ্ক্রিয় উপাদান, এদের ভূমিকা কিন্তু এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই প্রশ্নগুলো পড়ে যাবে। এছাড়া ইলুভিয়েশন, মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো বা ক্ষয়ের কারণ কি আসতে পারে। পেটোকাল, পেডালফার মাটি গুরুত্বপূর্ণ এবং আদর্শ মৃত্তিকা প্রোফাইলটা অবশ্যই দেখে যাবে। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা এবার আসতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ওজোন স্তরের ক্ষয়ের যে প্রভাব, সেইগুলো আলোচনা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখে যাবে। এছাড়া নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির বিভিন্ন যে পর্যায়গুলো আলোচনা করো। এরপরে 4 রকমের উদ্ভিদ আছে, যে স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, মরু উদ্ভিদ এবং লবণাম্ব উদ্ভিদ। এই 4টের থেকে যে কোনো একটা পরীক্ষা তোমাদের আসবে 100% ধরে নাও। জেট বায়ুর বৈশিষ্ট্য কি, মৌসুমী বায়ুর সম্পর্ক কি, এগুলো ইম্পর্টেন্ট আছে মোটামুটি। আর হ্যাঁ, আর গ্রিন হাউস এফেক্ট বা ওজোন স্তর ক্ষয় প্রতিরোধের কারণ একবার দেখে যেতে পারো। জীব বৈচিত্র্য থেকে যেগুলো প্রশ্ন আসবে খুব মোস্ট ইম্পর্টেন্ট, জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এক্স সিটু ইন সিটু সংরক্ষণ কি, অর্থাৎ জীব বৈচিত্র্য আমরা কিভাবে সংরক্ষণ করবো, তার যে বিভিন্ন পদ্ধতি, সেগুলো তোমরা একবার দেখে যাবে, এটা ইম্পর্টেন্ট আছে। এবং জীব বৈচিত্র্য হটস্পট ইম্পর্টেন্ট আছে। মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া, এটা বলে দিই। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য, মাত্র কয়েকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট হয়। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। এরপরে আমি অর্থনৈতিক ভূগোলের দিকে চলে যাচ্ছি। অর্থনৈতিক কাজের ধরন আমি বলে দিচ্ছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলে, এদের বৈশিষ্ট্য উদাহরণ পড়ে যাবে। যে কোনো একটার থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এবার আসবে এবং এদের ইংরেজি টার্মগুলো একবার দেখে যাও।
যেমন একবার প্রশ্ন এসেছে কোয়াটারনারি এবং কুইনারি অ্যাক্টিভিটিস এর মধ্যে পার্থক্য কি। বাংলাতেও প্রশ্ন এসেছে কোয়াটারনারি মানে চতুর্থ শ্রেণী, কুইনারি মানে পঞ্চম শ্রেণী। গেল। আর একটা প্রশ্ন বলছি যে জলপথ, রেলপথ, বিমানপথ বা আকাশপথ এদের যে গুরুত্ব সেগুলো একবার দেখে যাবে ভালো করে। ইন্টারনেটের গুরুত্ব দেখে যাবে, তথ্য প্রযুক্তি শিল্প কি দেখে যাবে, গুরুত্বপূর্ণ হবে। আউটসোর্সিং কি, সোনালী চতুর্ভুজ, ওপেক, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এরপরে আমি চলে আসছি কৃষি চ্যাপ্টারে। কৃষি চ্যাপ্টার থেকে যেটা আসবে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি, নিবিড় জীবিকাসত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন, এবং ব্যাপক কৃষিতে আমাদের রপ্তানি ভিত্তিক হয় কেন, ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষি কেন বলা হয়, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হবে। ভারতের সবুজ বিপ্লব এবং নীল বিপ্লবের কারণ ফলাফল, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট হবে। শস্য সমন্বয় কাকে বলে, ইম্পর্টেন্ট হবে। ভারতে ইক্ষু, ধান এবং গম উৎপাদনের অনুকূল পরিবেশ কি, ইম্পর্টেন্ট হতে পারে। শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি, সেচন কৃষি কি, গুরুত্বপূর্ণ হতে পারে। আর একটা জিনিস আমি বলি যে চা চাষের সমস্যা, কার্পাস চাষে পাকিস্তানের উন্নতির কারণ, বা তোমার বাংলাদেশের পাট শিল্পের উন্নতির কারণ কি আছে, উদ্যান কৃষি কাকে বলে, ট্রাক ফার্মিং কি। কৃষি থেকে শিল্প থেকে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প এবং পশ্চিম ভারতেই কার্পাস শিল্প কেন গড়ে ওঠে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানাডা কাগজ শিল্প উন্নত কেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসোটিম, আইসোটোপন এগুলো তোমরা এবং ক্রিটিক্যাল আইসোটোপন ভালো করে পড়বে। ভারতের রেডিমেড পোশাক শিল্প কেন গড়ে ওঠে, এটা ভালো করে পড়বে। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান কেন লৌহ ইস্পাত শিল্প উন্নত, গুরুত্বপূর্ণ। ছোটনাগপুর মালভূমি বা পূর্ব মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে, এটাও এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্রাজিলের রাবার শিল্পের উন্নতির কারণ কি, এগুলো তোমরা একটু দেখবে। কারণ কিন্তু লাস্ট বার যেটা প্রশ্ন হয়েছে 2023 সাল 2024 সাল সরি 2025 এই সিলেবাসের শেষ পরীক্ষা, নতুন সিলেবাস চালু হয়ে গেছে তোমরা জানো। অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন একেবারে 2024 একটু চেঞ্জ হয়েছিল, মানে যে প্রশ্নগুলো ট্র্যাডিশনালি আসে সেইগুলোর থেকে একটুখানি সরে গিয়ে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল। সুতরাং এই ব্যাপারটা তোমরা একটু দেখে নেবে অবশ্যই। মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন গড়ে ওঠে, এটা একটু পড়বে। এবং বাংলাদেশে পাট শিল্পের উন্নতির কারণ, এটা কিন্তু তোমরা পড়বে। কৃষি হয়ে গেল, শিল্প হয়ে গেল। এরপর হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে, ঠিক আছে। তারপরে কলকাতা সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব কি, বেঙ্গালুরুতে কেন ইলেকট্রনিক শিল্প গড়ে উঠেছে, ছত্তিশগড়ে কি কি শিল্প আছে বা হলদিয়াতে কি কি শিল্প আছে, বাহ্যিক এবং ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে, হয়ে গেল। বুঝতে পারছো চ্যাপ্টার অনুযায়ী আমি প্রশ্ন একেবারে কমই বলছি। জনসংখ্যা থেকে যে চ্যাপ্টার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় অসম জনবন্টনের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কাম্য জনসংখ্যা কাকে বলে, জনগণত্ব কাকে বলে, বা বিশ্বব্যাপী জনসংখ্যার উপর পরিব্রাজনের প্রভাব লেখো, গুরুত্বপূর্ণ। লিঙ্গ অনুপাত কাকে বলে, গুরুত্বপূর্ণ। জনাকীর্ণতা, জনস্বল্পতার মধ্যে পার্থক্য, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং জনবিবর্তন মডেল অবশ্যই তোমরা কিন্তু দেখে যাও, গুরুত্বপূর্ণ হবে। জনবসতি যে চ্যাপ্টারটা বলছি সেটা হচ্ছে কার্যাবলী অনুসারে পৌর বসতি এবং গ্রামীণ বসতি শ্রেণীবিভাগ করো। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি এবং গ্রামীণ বসতি কাকে বলে, বা তাদের নির্ধারকগুলি কি কি, মানে কি কি জিনিস হলে আমরা তাদের পৌর বা গ্রামীণ বসতি বলবো। গোষ্ঠীবদ্ধ, রৈখিক এবং তোমার বিক্ষিপ্ত, এই তিনটে বসতির মধ্যে একটা বসতি তোমাদের পরীক্ষায় আসছে, মিলিয়ে নিও, ঠিক আছে। এছাড়া নগরায়ন কি, সমস্যা, মহানগর, মেগাসিটি কাকে বলে, মেগালোপলিস কি, সিবিডি কাকে বলে, পৌরপুঞ্জ কি, মৌজা ম্যাপ কি, পৌরপিণ্ড কি, এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে প্রশ্নগুলো আমি বললাম তোমরা মিলিয়ে নিও, এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং আর দেরি করো না, এখনো পরীক্ষার বেশ কিছুটা দেরি আছে যদিও। যে প্রশ্নগুলো বললাম এট ফার্স্ট, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। এবং শর্ট কোশ্চেনের ব্যাপার স্যার বলছিলেন, বিশেষ করে শর্ট কোশ্চেন মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, শর্ট কোশ্চেনের মানে পড়ার আগে আমি সবার আগে বলবো কিছুটা জিনিস তোমরা পড়ে রাখো, থিওরি কনসেপ্ট তৈরি করে রাখো। আমি ব্যক্তিগতভাবে নিজে বলছি, আমি শর্ট কোশ্চেন অনেক সময় নিজে পড়েও যাইনি, শুধুমাত্র বই পড়ে যেতাম, বিভিন্ন রকম জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করে যেতাম, আমি শর্ট কোশ্চেন এমনি পারতাম, ঠিক আছে। সুতরাং যে পাঠ্য বইগুলো তোমরা পড়ছো, পাঠ্য বই অবশ্যই ফলো করো। পাঠ্য বইয়ের পেছনে যে অনুশীলনীগুলো আছে, যে কোনো পাঠ্য বই, সেটা দুলাল দাসের পাঠ্য বই হতে পারে বা মোদকের পাঠ্য বই হতে পারে, সেগুলো তোমরা ফলো করো, ঠিক আছে। তার যে অনুশীলনীগুলো আছে সেগুলো তোমরা সলভ করে দাও। এছাড়া দুটো টেস্ট পেপার, একটা এবিটিএ রাখো আর যে কোনো একটা টেস্ট পেপার রাখো। দুটো টেস্ট পেপারের সমস্ত শর্ট কোশ্চেন সলভ করে যাও। আশা করছি তোমাদের শর্ট কোশ্চেনের কোনো অসুবিধা হবে না, আর ব্রড কোশ্চেনের কোনো অসুবিধা হবে না।